এই ভাইয়াটার মতো আপনাদেরও কি প্রবলেম হয়? চল আজকে দেখে নেই যে নর্মালি আপনারা রিলেট করতে পারেন কিনা এই বিষয়টা এই ভাইয়ের সাথে। উনি বলেছেন, আপু ইংলিশ রিডিংয়ে আপনার প্রবলেম হয়, এত বড় বড় কঠিন সেন্টেন্সের মিনিং বুঝতে পারি না, ভুল মিনিং বের করে ফেলি, সেন্টেন্স বা প্যাসেজে কি বলতে চাচ্ছে তা বুঝি না, মাঝে মাঝে আনকমন ওয়ার্ড থাকলে কি করব, কারণ অনেকে বলে তারা এই আনকমন ওয়ার্ডের অর্থ আন্দাজ করে বের করে, মানে তার অর্থ জানে না কিন্তু বুঝতে পারে, এসব শিখবো কিভাবে? আপু আমি বলেছিলাম যে রিডিং পড়ে ডিফিকাল্ট সেন্টেন্সগুলোর অর্থ বা মিনিং বা সেন্টেন্স অথবা প্যাসেজে কি বলতে চাচ্ছে ওটা বুঝতে পারছি না, আর বেশিরভাগ সময় ভুল মিনিং বের করে ফেলছি, এটার জন্য কি করব? এমন সমস্যা রিডিং পড়ার সময় বারবার ফেস করতেছি, যেমন দিয়ে উনি সেন্টেন্স দিয়েছে। তো আমি শুধুমাত্র এরকম আমার অনেক অনেক মেসেজ আসে, কিন্তু আমি পার্টিকুলারলি এই ভাইয়ের প্রবলেমটা আমার মনে হয় সবারই সমস্যা, যার কারণে এনাকে আমি একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়েছি যে এনার এই কোয়েরিগুলো আমি আনসার করব। এইগুলো সবারই প্রবলেম। উনি আমাকে যে সেন্টেন্সটা দিয়েছে ওই সেন্টেন্সটাই আমি আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কঠিন সেন্টেন্স বা ভোক্যাবুলারি জানি না এরকম সেন্টেন্স আসলে আমরা পড়বো কীভাবে। তাহলে চলুন আমরা জেনে নিই। তো উনি এরপরে আরও একটা মেসেজ দিয়ে আমাকে বলেছেন, এই সেন্টেন্সটার শেষ অংশটুকুর অর্থ বুঝতে সমস্যা হয় আমার, এরকম সেন্টেন্সগুলো মানে লাস্ট পার্টটার ভার্ব নেই, কিন্তু যদি গুগল ট্রান্সলেটর ইউজ করি তখন ভার্বের মতো একটা অর্থ দেয়। কথা হচ্ছে, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, ডোন্ট ট্রান্সলেট। ট্রান্সলেট না করেই কিভাবে একটা সেন্টেন্সের মানে স্টোরিটা মেক করা যায়। সবসময় বলে স্টোরি মেক করেন, আপনারা স্টোরি মেক করেন। তো আজকে এই সেন্টেন্সটা দিয়েই আমি বোঝানোর চেষ্টা করব যে আপনারা আসলে কীভাবে পড়বেন। তো খুবই কম সময়ের মধ্যে আমি এটা বলার চেষ্টা করব। এখানে দেখেন, আমরা যদি এই সেন্টেন্সটা পড়ি, মার্টাকল অ্যান্ড কলিগস 2010 এত সি। নর্মালি এত বড় বড় কঠিন নাম অথবা টার্মগুলো আপনারা সবসময় বাদ দিয়ে পড়বেন, যে এগুলোর মধ্যে কোনো কিছু নাই, কারণ এগুলো নাউন। সো এগুলোর মধ্যে স্পেশাল কোনো কিছু নাই, শুধু মুখ দিয়ে উচ্চারণ করে বা পড়ার সময় টাইম নষ্ট হয়, আর কোনো কিছু না। সো কেউ একজন কোনো একটা বিজ্ঞানী হয়তো তাদের কলিগরা সহ এই জায়গাটাতে বায়োডাইভার্সিটি সেন্সাস রিপোর্টেড। সো আমি জানতেছি যে বায়োডাইভার্সিটি এর মানে হচ্ছে জীব বৈচিত্র্য। আমি একটা কোড করি, এটাকে যদি আমি লিখি, সাপোজ জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি সেন্সাস রিপোর্ট। সেন্সাস মানে মেইনলি গণনা করা কোনো কিছু, বা এটা একটা বাংলা মিনিং আছে, মানে এক্স্যাক্টলি সেন্সাসের বাংলা আমরা জানি না, কারণ আমরা সবসময় সেন্সাস এটাই পড়ি, যার কারণে খুব একটা বাংলাটা আমার মনে নাই। আচ্ছা, সো গণনা এটা মনে রাখবেন। সো জীব বৈচিত্র্যের বায়োডাইভার্সিটি যে হয়তো বা কোনো কিছু গণনা করছে ওরা, সেটা রিপোর্ট অনুযায়ী রিপোর্টেড। দেখেন, আমি সেগুলোই মার্ক করব যেগুলা আমি জানি, মানে মোটামুটি বুঝতে পারতেছি, আর সেগুলো মার্ক করব না যেগুলো আমি জানি না বা যেই ভোকাব আমি জানি না। বাট এই যতটুকু জানি এতটুকু দিয়েই নিজে একটা স্টোরি মেক করার চেষ্টা করব, কারণ আমার বুঝতে হবে মানে হচ্ছেটা কি এখানে। আমি যদি নাই বুঝতে পারি তাহলে তো আমি আনসার করতে পারবো না, রাইট? ওকে, সো রিপোর্টেড, কোনো কিছু রিপোর্ট করছে, আমি এটাও জানি, তাহলে 1 নাম্বার জানলাম জীববৈচিত্র্য, 2 নাম্বার রিপোর্ট করছে কোনো কিছু, আমার তো বাংলা জানার দরকার না, আমার বুঝে নিলেই হলো, রিপোর্ট পাইছে আর কি কোনো কিছুর। 1700 স্পেসিস মানে 17,000 জাত, স্পেসিস মানে জাতি প্রজাতি। সো এই জীববৈচিত্র্য 17,000 কিছু একটা, ধরেন আমি জানিও না স্পেসিস মানে প্রজাতি, আমি জানি না, কিন্তু কিছু একটা পাইছে যেটা 17,000 কিছু একটা, ঠিক আছে? নিয়ারলি ডাবল দ্য নাম্বার, এই যে 17,000 যে পাইছে, এটা একটা সময় গিয়ে ডাবল হয়ে গেছে, মানে বেশি, ধরেন 17 × 34,000 হয়ে গেছে সামহাও। এটা জাস্ট আমি স্টোরি মেক করতেছি, কিন্তু এটা ট্রান্সলেশন না, এটা কখন ট্রান্সলেট করতেছে এটা মনে করবেন না। সো ডাবল হয়েছে কিছু একটা, এই যে কিছু একটা, এটা হচ্ছে সেটা হচ্ছে, এই যে এইগুলো আমি কানেক্ট করতেছি না, এগুলো কেন বলতেছি জানেন? গল্পটাকে মনে রাখার জন্য। দি নাম্বার রিপোর্টেড ইন কার্লো, বাদ বাদ কঠিন নাম বাদ মানে বিজ্ঞানী আর কি, বাদ। এরা কি করছে 2000-এ সেন্সাসে, সো এই সময়ে যে একটা গণনা হয়তো বা চলছে 2000 সালে, সেখানে ডিফারেন্স দেখা গেছে। অনলি পার্টলি অ্যাট্রিবিউটেড, আমি এত বুঝি না, আমি এত ট্রান্সলেট করতে পারি না, কোনো একটা কিছু ডিফারেন্স দেখা গেছে। তাহলে আমি আর একটা জিনিস জানলাম, কি ডিফারেন্স মানে পার্থক্য। আরে ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, আমরা সবাই পৃথিবীর জানি যে ডিফারেন্স মানে পার্থক্য। কোনো একটা পার্থক্য পাওয়া গেছে, অনলি পার্টলি অ্যাট্রিবিউটেড মানে অংশ বিশেষ একটা পার্থক্য আছে, আমি সেটাও জানি না। তারপর আমি দেখেন, আমি শুধু সেটাই নিচে লিখবো যেটা আমি জানি। পার্টলি মানে এখানে কী বুঝেছে আমি জানি না, সাপোজ অ্যাট্রিবিউটেবল টু দ্য ডিসক্রিপশন অফ নিউ ইনভার্টিব্রেট। ইনভার্টিব্রেট মানে হচ্ছে
আমরা যারা বায়োলজি স্টুডেন্ট ছিলাম তারা জানি যে ভার্টিব্রাটা, তারপরে ওই ওই যে যে নামগুলো ছিল, যাদের আছে ওই মেরুদণ্ড নাই তাদেরকে মেনলি ইনভার্টিব্রাটা মনে হয় প্রাণী বুঝাইছে, যাদের মেরুদণ্ডবিহীন নিউ কিছু একটা। এখন আমি তো আপনাকে জানি দেখে এটা বুঝাইলাম ইনভার্টিব্রেট কী বুঝাইছে, কিন্তু আপনি তো জানেন না ইনভার্টিব্রেট মানে কি। আপনি কি জানেন? আপনি তো জানেন না। ধরেন আপনি কমার্সের স্টুডেন্ট, অথবা আপনি ধরেন ছিলেন, অথবা আপনি আর্টসের স্টুডেন্ট ছিলেন, তা আপনি তো জানবেন না। মানে আমি এমনভাবে প্রেটেন্ড করতেছি যে ধরেন আমি কিচ্ছু জানি না ভোকাবুলারিগুলা, কিন্তু নিউ মানে তো জানি, তাই না? নিউ মানে তো কিছু একটা জানি। নিউ মানে কি? নতুন না? নতুন একটা কিছু। এরপরে স্পেসেস ইন দ্য ইন্টেরিম। হ্যাঁ, আমরা ইন্টারিম শব্দটার সাথে এখন অনেক পরিচিত। ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, আমরা সবাই জানি। সো আমি ওইটাকে যদি কানেক্ট করি কোনো একটা কিছু একটা অভ্যন্তরীণ বলছে ইন্টারিম, তাহলে এখানে অভ্যন্তরীণ। আমি একটু বেশি ঘিজিমিজি করে এখানে লিখছি, আমি খুবই সরি। আমি জানতাম না আসলে ঠিক কতটুকু এখানে স্পেস লাগবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে দেখেন এত বড় সেন্টেন্সটা থেকে আমি কী কী পাইলাম। আমি আর দেখবই না আমি কি কি মার্ক করেছি, হাইলাইটটা করলাম কি কি যেগুলো জানি। কারণ আমি যেটা মার্ক করেছি বা যেটা হাইলাইট করেছি সেটা যদি আবার আমাকে সেন্টেন্সে গিয়ে পড়তে হয়, তাহলে আমি এত কষ্ট করে এগুলো লিখলাম কেন এতক্ষণ ধরে, আবার যদি আমাকে সেন্টেন্স পড়তে হয়। আমি এখন এইগুলা দিয়ে স্টোরি মেক করার চেষ্টা করব। কিভাবে স্টোরি মেক করার চেষ্টা করব? বায়োডাইভার্সিটি মানে আমরা জানছি জীববৈচিত্র্য, আমি এর উপর না গেলাম, ধরেন উপরে কিছু নাই, সেটাকে আমি কাভার করলে খুব ভালো হইতো। আসলে কাভার কীভাবে করি? আচ্ছা, আমি এখন বুঝলাম যেটা, এখন আপনারা আই হোপ সবাই এখন বুঝবেন। এত বড় কঠিন সেন্টেন্স আপনার পড়া লাগবে না। কোনো একটা বিজ্ঞানী, ওরা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় জীববৈচিত্র্যের ডাইভার্সিটি নিয়ে ওরা হয়তো বা কোনো একটা গণনা করছে, যেটা রিপোর্ট, আমি সেটার নাম বলতে পারি, রিপোর্ট একটা বের করছে, যেটা পরবর্তীতে দেখা গেছে যে এটা ডাবল হয়ে গেছে। হয়তো বা 17,000-এর অর্ধেক ছিল, সেটা 17,000 হয়েছে, অথবা 17,000 আছে, সেটার পরবর্তীতে 34,000 হয়েছে। কিছুটা আমাদের তো ম্যাথ করার দরকার নেই, বাট বুঝে নিলাম, আমাদের সিচুয়েশন বুঝলেই হইলো। যেখানে দেখা গেছে নতুন কোনো একটা প্রাণীর কথা বলছে, এই মানে প্রাণী হোক বা যেটাই, ওই যে নিউ যেই জিনিসটা পাইছি সেইটার একটা ডাটা দেখা গেছে, রিপোর্ট। এবং দেখা গেছে যে আগে যে রিপোর্টটা ছিল নতুন রিপোর্টের সাথে সেটার একটা পার্থক্য, এবং যেটা পরবর্তীতে এই যে প্রজাতিদের যে অভ্যন্তরীণ বা বন বা জঙ্গলের মধ্যের ঘটনা, এটা আমি যে আপনাকে এখন একটা কথা বললাম এতক্ষণ ধরে, এটা এখন আমি একটা জিস্ট বলবো। সেটা কি? অনেকগুলা বিজ্ঞানী জীববৈচিত্র্যের বায়োডাইভার্সিটির রিপোর্ট বের করছে, ওরা কাউন্ট করছে, কাউন্ট করার পরে দেখছে আগে হয়তো বা এত পরিমাণ ছিল, পরবর্তীতে এটা ডাবল হয়ে গেছে, এবং এখান থেকে ওরা নতুন একটা প্রজাতি বা কোনো একটা কিছু বের করছে, যেটা পরবর্তীতে যে জীববৈচিত্র্যের অভ্যন্তরীণ এটা আর কি বুঝাইছে। এতটুকু হচ্ছে কাহিনী। এখন এই কাহিনীটা যখন আপনারা ট্রান্সলেট করবেন, বিশ্বাস করেন না পারবেন স্টোরি মেক করতে, না বুঝবেন বাংলা ট্রান্সলেশন দিয়েও। এই ভাই যে, এখন আমি একটু মিশাই দিই, এই ভাই যে কথা বলছে যে এই সেন্টেন্সটা শেষ অংশটুকু অর্থ বুঝতে সমস্যা হয়, আমার দরকার নেই তো অর্থ বোঝার, আমি এই কাহিনীটা বুঝবো। আমি যদি এক্স্যাক্ট অর্থ বুঝতে যাই, এটা এমন এমন সেন্টেন্স আছে যেগুলো মাথার উপর দিয়ে যাবে, যেগুলো আপনি ট্রান্সলেশন করে বাংলা দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং করেও আপনি বুঝবেন না। আপনার কি দরকার? আপনার দরকার প্রশ্নের সাথে কানেকশন, আপনি গল্পটা বুঝতে পারতেছেন কি না। এখন আপনি বুঝতেই পারতেছেন না ঘটনাটা এখানে হচ্ছেটা কি। এই যে পুরা 5-6 লাইনে যে এত কিছু বলা হয়েছে, এখানে আমি বুঝতেছিই না যে এখানে ঘটনা হচ্ছে কি, আমি আনসার খুঁজতেছি। তো এইটাই মেইনলি আমাদের রিডিং ক্লাসগুলোতেও ঠিক এভাবেই আমরা বর্ণনা করি, এভাবেই পড়ানোর চেষ্টা করি, যে উইদাউট নোয়িং ভোক্যাবুলারি, কারণ এত ভোক্যাবুলারি মুখস্থ করা সম্ভব না, আমরা রোবট না। আর এত মুখস্থ করে লাভও হয় না, টাইম কিল, জাস্ট টাইম কিল। এই টাইম আপনি প্র্যাকটিস করাতে কাজে দেন, স্টোরি মেক করাতে আপনি কাজ করেন, এই জন্য স্পিকিংয়ের একটা বেশি কিউ কার্ড পড়েন। কিন্তু আজাইরা রিডিংয়ের ভোক্যাবুলারি পড়ে, এই ট্রান্সলেশন করে করে পড়ার কোনো মানে হয় না। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি যদি পারি, দেখে না এই এতটুকু বোঝাইতে আমার প্রায় 10-12 মিনিট চলে গেল। তাহলে একটা প্যাসেজ, শুধুমাত্র একটা ট্রু ফলস অথবা একটা কোনো পড়াতে আমার প্রায় 1.5 ঘন্টা লাগে রিডিংয়ের, বা 1 ঘন্টা। তাহলে কত কিছু থাকে। সো আমি নর্মালি সারা জীবন, আমি একদম প্রথম থেকে আপনাদের মতো যখন আমি প্র্যাকটিস করতাম, এইভাবে প্র্যাকটিস করতাম। এই ভাইয়ের যেই প্রবলেমটা ট্রান্সলেশন করে করে দেখি যে আমার ইমপ্রুভ হয় না, পরে আমি সব বাদ দিছি, আমি নিজে থিওরি বের করব,
যেভাবে আমি বুঝবো। আমার এত কিছু দরকার না, আমার তো এত স্কিমিং করতে পারবো না, এত স্ক্যানিং করতে পারবো না, এত কিছু করতে পারবো না, কারণ আমি পেরে লাভ কি? আমি ট্রান্সলেশন করেও তো আমি অ্যান্সারের সাথে মিলাইতে পারতেছি না, আমার তো হচ্ছে না। একটা জায়গায় একটা ইউটিউবে হয়তো বা দেখেছি ভিডিও, ওইটা দেখে আবার নিজে করতে গেলে আমি দেখি কি আমি পারতেছি না, তাহলে আমার লাভ কি? আমার ওই 1 ঘন্টা ধরে যে আমি এতক্ষণ ভিডিও দেখলাম, লাভ তো নেই। সো আমি এগুলো নিজে নিজে বের করেছি যে এইভাবে আমি পারি। সো আমি যেভাবে পারছি, আমি এটা এমন না এটা কোনো অথেন্টিক ওয়ে, এটা ছাড়া আপনারা অন্য কোনো ওয়েতে করতে পারবেন না, অনেকের কাছে এটা একটা ভেজাইল্লা জিনিস মনে হতে পারে, বাট আমি সেটাই শেখাই যেটা আমি শিখে ইমপ্রুভ করেছি। সো আমি কি শেখাই? লার্ন হাউ টু লার্ন, নট the proper IELTS term.